পুরুষোত্তমের হাত থেকে অষ্টমীকে বাঁচাতে চলে এসেছে ঋতব্রত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সাধনদা কোনোভাবেই আর অষ্টমীকে নিজের বাড়িতে থাকতে দেবে না বলে ঠিক করেছে। এরপর অষ্টমী বলে, সাধনদা এমন করবেন না, আমার কথাটা শুনুন। কিন্তু সাধনদা কোনোভাবেই থাকতে দেবে না আর বলে, না না এটা হবে না, আমি আপনাকে থাকতে দিতে পারবো না। কেন বুঝতে পারছেন না? আপনাকে যখন ঠাকুর বারণ করেছে এই নবগ্রামে থাকতে, তখন এই গ্রামের কোনো বাড়িতেই আপনি টিকতে পারবেন না দিদিমণি। আপনাকে যেটা বলছি সেটা আপনি মন দিয়ে শুনুন। কিন্তু অষ্টমী ভাবে এখান থেকে সে যাবে না, শিক্ষকতা করবে এখানে থেকে, যেভাবেই হোক না কেন। তখনই সাধনদার ওয়াইফ বলে, শোনো তুমি এমন করছো কেন? সাধনদা বলে, আর আমার কোনো কিছু করার নেই, ঠাকুরের নির্দেশে উনি এখানে থাকবে না তো থাকবে না, আমি ওনাকে এখানে রাখতে পারবো না। এরপরেই অষ্টমী বলে, সে আমি যদি আপনার বাড়ি থেকে চলেও যাই তবু আমি এই স্কুলেই পড়াবো, দেখি আমাকে কে এই স্কুল থেকে বার করতে পারে। কারোর কোনো ক্ষমতা নেই আমাকে এই স্কুল থেকে বার করার। এর মধ্যে নিজের সুটকেসটা নিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে যায় আর মনে মনে বলতে থাকে, যতই কষ্ট হোক না কেন, যে যাই করুক না কেন, এই গ্রাম থেকে আমি কোথাও যাব না। এই গ্রামের স্কুলে যখন আমি চাকরিটা পেয়েছি তো আমি এই গ্রামের স্কুলে চাকরিটা করব। তখনই লোকের বাড়ি বাড়ি গিয়ে ঘুরতে শুরু করে। একজন মহিলা তখন বলে, কি চাই কি চাই? সেলসম্যান, আমাদের কিছু চাই না। অষ্টমী বলে, না না, আমি তো এই স্কুলের দিদিমণি হয়ে এসেছি। আমি ওই যে পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়, ওখানেই আমি দিদিমণি হয়ে এসেছি। আমার না একটা থাকার জন্য ঘর লাগবে, আপনারা একটা থাকার ব্যবস্থা করে দেবেন? 7-8 দিন মতন ব্যবস্থা করলেই হবে, আমি তারপরে একটা নিজের ব্যবস্থা করে নেব। তখন সেই মহিলাটা বলে, তুমি সেই মেয়েটা না যাকে ঠাকুর বারণ করেছিল এই গ্রামে থাকতে? না না, আমি তোমাকে এখানে থাকার অনুমতি দিতে পারবো না, তুমি যাও তো দেখি। এরপর সব জায়গায় জায়গায় ঘুরতে থাকে। চায়ের দোকানেও গেছে। সেই চায়ের দোকানের ছেলেটা বলে, যেহেতু ঠাকুরের কথা এই গ্রামে সবাই মানে, তাই তোমার কথা এখানে কেউ ভাববে না গো দিদিমণি, তুমি বরং ফিরেই যাও। কিন্তু তখনই সে বলে, না আমি কিছুতেই ফিরবো না, আমি এই গ্রামেই থাকবো, দেখি আমাকে কি আটকায়। এর মধ্যে আবারও ফিরে এসেছে সাধনদা। এসে এক বোতল জল দিয়ে বলে, এই রোদে এই গরমে আপনার তো খুবই কষ্ট হচ্ছে দিদিমণি, নিন জলটা খান। তখনই সাধনদাকে বলে অষ্টমী, সাধনদা প্রথম প্রথম আপনার উপরে আমার রাগ হচ্ছিল, কিন্তু এখন আপনি সত্যি আমার পাশে দাঁড়িয়েছেন। সাধনদা বলে, কি করব বলুন, আমার বাড়িতে জায়গা হচ্ছে না ঠিকই, কিন্তু আপনার জন্য তো একটা থাকার ব্যবস্থা করতেই হবে। আপনি তো মেয়ে, যতই হোক না কেন আপনি কোথায় এভাবে ঘুরে ঘুরে বেড়াবেন? একটা থাকার জায়গা না হলে যে আপনি থাকতে পারবেন না। এর মধ্যেই সাধনদার কথা শুনে অষ্টমী বলে, কিন্তু এই গ্রামে কেউই তো আমাকে থাকতে দিতে চাইছে না, কোথায় আমি থাকবো নিজেও বুঝতে পারছি না। সাধনদা বলে, এই গ্রামে যে পুরোহিত ছিল না জয়দেব মুখুজ্জে, আপনি ওনার বাড়িতে চলুন, ওনার বাড়িটা তো ফাঁকা হয়েই পড়ে আছে, ওনার বাড়িতে কেউ থাকে না। এরপরেই অষ্টমী বলে, কোন পুরোহিত মশাই? ওই যে পুরুষোত্তম সিংহ যে ঠাকুর হওয়ার আগে যে জয়দেব মুখুজ্জে, মানে যে পুরোহিত হারিয়ে গেছিল, তার কথা বলছেন? তখনই সাধনদা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তার কথাই বলছি, চলুন। এরপর অষ্টমী যাচ্ছে তার সাথে। তখন অন্যদিকে ওই পুরুষোত্তমের বডিগার্ডরা পেছনে ফলো করতে থাকে। আর এদিকে অষ্টমীর বাবা সেই জয়দেব মুখুজ্জে যেন টের পেয়ে গেছে, বলতে থাকে, মা তুই ফিরে এসেছিস তুই। এর মধ্যেই অষ্টমী এসে চারিদিকটা ভালো করে দেখতে থাকে। বলে, এখানে তো দেখছি বড় একটা তেঁতুল গাছ রয়েছে। আর তখনই সাধনদা বলে, কি করে বুঝলেন? ও, এই পাকা পাকা তেঁতুলগুলো নিচে পড়ে আছে এটা দেখে? আসুন আসুন, তালাটা ভাঙতে হবে তো। এরপর জয়দেব মুখুজ্জের বাড়িতে চলে গেছে। অন্যদিকে পুরুষোত্তমের কাছে এসে বডিগার্ড বলে দেয়, দুর্জয়ও জানতে পারে যে অষ্টমী মানে ওই দিদিমণি জয়দেব মুখার্জির বাড়িতে গিয়ে উঠেছে। দুর্জয় তখন বলে, ওনাকে এতবার করে বললাম, ভয় দেখালাম, তাতে কোনো কাজ হলো না, এবার তো আর ছাড়াছাড়ি হবে না। পুরুষোত্তম বলে, এই মেয়েটা তো দেখছি বড্ড বেশি একগুঁয়ে। দুর্জয়, ওকে এমন ট্রিটমেন্ট করো যাতে ও এই গ্রামে না থাকে। তখনই পুরুষোত্তমের কথা শুনে দুর্জয় বলে, বাবা আপনি একদম চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করছি কিভাবে এটা সবটা সামলাতে হবে। এর মধ্যেই অষ্টমী তো ভেতরে চলে গেছে। তখনই সাধনদা বলে, তুমি তাহলে এখানে থাকো, আশা করি কোনো অসুবিধা হবে না, আমি আসছি। বলেই তো সে চলে যায়। অষ্টমী চারিদিকটা ঘুরে দেখতে থাকে আর বলে, মুড়ি রয়েছে, খাবার দাবারও তো দেখছি ভালোই রয়েছে, সাধনদা তো এগুলো রেখে যায়নি, তাহলে এগুলো কোথা থেকে আসলো? এরপর মুড়ির কোটো খুলে মুড়ি খেতে শুরু করে। আর মনে পড়ে যায় তার মাও এইভাবে সাজিয়ে গুছিয়ে খাবার রেখে দিত। যখনই অষ্টমীর খিদে পেত এইভাবেই নিয়ে খেতে থাকতো। এরপর দরজাটা টকটক করে ওঠে কেউ একজন, আর তখনই
অষ্টমী ভাবে আবার কে এসেছে, নিশ্চয়ই আবার কেউ এসেছে কাঠি করতে। এরপর একটা বড় লাঠি নিয়ে দরজাটা খুলে দেয়, রীতিমতো মারতে গেছিল তাকে, আর দেখে চলে এসেছে ঋতব্রত। তখনই ঋতব্রত বলে, আপনি এখানে এসে উঠেছেন কেন? আপনাকে তো বলছি বারবার করে চলে যেতে, আপনার কি কথাটা কানে যাচ্ছে না? অষ্টমী তখন বলে, দেখুন আপনি না বড্ড বেশি কথা বলেন, আমি তো বলছি আমি এখান থেকে যাব না, আপনি কি আমাকে জোর করে বার করবেন নাকি? তখনই দেখা যায় যে বলতে থাকে, আমার বাবা যদি একবার জানতে পারে না আপনাকে শেষ করে ফেলবে। অষ্টমী বলে, সেটা আমি বুঝে নেব আপনার বাবার সাথে, আপনি কেন মাঝখান থেকে এসেছেন বলুন তো? ঋতব্রত বলে, কারণ আমি আপনার ভালো চাই, আর ভালো যখন চাইছি তখন আপনারও বোঝা উচিত যে আপনি এই বাড়িতে বেশিক্ষণ টিকতে পারবেন না, ওরা আপনাকে এখান থেকে বার করেই ছাড়বে। অষ্টমী বলে, দেখি না কি আমাকে এখান থেকে বার করে, কারোর ক্ষমতা নেই আমাকে এখান থেকে বার করার। এরপর ঋতব্রত বলে, আর কিছুক্ষণ সময়, আপনি যদি না বেরিয়ে যান তাহলে কি করে আপনাকে বার করতে হয় সেটাও আমার জানা আছে, আমি কিন্তু আপনাকে ছাড়বো না। অষ্টমীও জেদ করতে থাকে আর ঋতব্রতও জেদ করতে থাকে। ঋতব্রত জেদ করে তার বাবার হাত থেকে কি করে অষ্টমীকে বাঁচাবে, আর এদিকে অষ্টমী ভাবে সে যখন এই গ্রামে চাকরিটা পেয়েছে তাহলে এই গ্রামেই চাকরিটা করবে, আর কারোর কোনো বাধা আপত্তি শুনবে না। তখনই ঋতব্রত বলে, আপনি তো অ্যাপ্লাই করলে অন্য জায়গায় চাকরিটা পেয়ে যাবেন, তাহলে কেন বুঝতে পারছেন না? কিন্তু অষ্টমী এই বাড়ি থেকে নড়তেই চায় না, আর বলে, দেখুন আমি আপনাকে লাস্টবারের মতন বলছি, আমি এখান থেকে কোথাও যাব না, আমি এখানেই থাকবো।